নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে খুব অল্প সময়ের মধ্যেই আমাদের চ্যানেলের সম্বন্ধে একটি কথা বলতে চাই। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে এই চ্যানেলটিতে ভিডিও ছাড়তে আমাদের একটু দেরি হয়ে যায়। তাই তোমরা অনেকেই আছো যে হাল ছেড়ে দাও। তোমরা ভাবো যে এই চ্যানেলটিতে আর ভিডিও ছাড়বে কি না, সেই জন্যে তোমরা আমাদের চ্যানেলটিকে দেখা বন্ধ করে দাও। তার একটা প্রমাণও আমরা পেয়েছি যে এই 2 সপ্তাহ হলো একটা ভিডিও আপলোড করা হয়েছে, তো সেটাতে সেরকম একটা ভিউজ আসেনি। এরকম কেন বন্ধুরা? তাই তোমাদেরকে আজকে একটা কথা বলি যে যতদিন ইউটিউব আছে না, ততদিন এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আমি জানি না যে আপনারা ভূতপ্রেত এসব অন্ধবিশ্বাসকে বিশ্বাস করেন কিনা, কিন্তু আজ থেকে কয়েক বছর আগে আমার সাথে এমনই একটি ঘটনা ঘটেছিল যার কথা ভাবলে এখনও আমার শরীর শিউরে ওঠে। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে 16-17 বছর আগে, যখন আমি ক্লাস 8-এ পড়তাম। সেদিন আমি আমার স্কুল বাস ভুল করে মিস করে ফেলেছিলাম এবং ঘটনাক্রমে আমার কাছে যেটুকু টাকা ছিল সেটাও আমি খরচ করে ফেলেছিলাম। সুতরাং বাধ্য হয়ে আমার হেঁটে বাড়ি আসা ছাড়া উপায় ছিল না। আমার বাড়ি ছিল আমার স্কুল থেকে অনেক দূরে, তাই হেঁটে আসতে আসতে সন্ধে হয়ে গিয়েছিল। আমি একটি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এমনিতে বাজারটায় লোকের ভিড় প্রায় বেশিরভাগ সময়ই থাকতো, কিন্তু সেদিন জানি না কেন বাজারটা ছিল একদম খালি, নিস্তব্ধ। আমি মনে মনে ভূত প্রেত বিশ্বাস করতাম না, কিন্তু সেই সময় আমার মনে খুব ভয় করছিল। আমি ভয়ে ভয়ে যাচ্ছিলাম আর বাড়ি পৌঁছতে চাচ্ছিলাম। হঠাৎ সেই সময় আমাকে পেছন থেকে কেউ ডাকলো। আমি পেছন ফিরে দেখি সেখানে কেউ নেই। আমি ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল ছিল। আমি পিছন ফিরে আবার চলতে শুরু করব কি ঠিক তখনই আবার কেউ পিছন থেকে ডাক দিল, কিন্তু এবারের আওয়াজটা আমার চেনা চেনা মনে হলো। আমি পেছনে ফিরে দেখি আমার বন্ধু দীপ আমাকে দেখেছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দীপকে বলি, আরে দীপ, তুই এখানে কি করছিস? আরে আর বলিস না, আমি ভুল করে স্কুল বাস মিস করে ফেলেছিলাম, আর আমার কাছে টাকাও ছিল না, তাই কোনো গাড়িতেও বাড়ি যাওয়া সম্ভব হবে না। আর তাই তুই হেঁটে বাড়িতে যাচ্ছিস? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আর হেঁটে চলতে চলতে তোর সাথে আমার এখানে দেখা হয়ে গেল। জানিস, আমার এই রাস্তা দিয়ে একা একা যেতে খুব ভয় করছিল। আরে তুই তো ছোট থেকেই ভয় পাস, এটা আর নতুন কি? দীপকে আমার মনে চলা সব ঘটনাই খুলে বললাম। একটু কথাবার্তা হলো, তারপর আমরা চলতে শুরু করলাম। চলতে চলতে কিছু দূর যাওয়ার পর আমার মনে হলো যেন দীপ আমার সাথে নেই। আমি পিছনে ফিরে দেখি দীপ আমার সাথে নেই। আমি ভয়ে আঁতকে উঠলাম। আমি দীপকে ডাক দিতে চাচ্ছিলাম, কিন্তু ভয়ে আমার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। হঠাৎ তখনই দীপ আমাকে আমার পেছন থেকে ডাকলো। আমি পেছনে ফিরে দেখি দীপ দাঁড়িয়ে আছে। আমি কিছুটা স্বস্তি পেলাম। আরে তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? চল, তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে তো। আমি ভাবলাম, দীপ তো আমার সামনে ছিল, ও পেছনে গেল কি করে? হয়তো আমিই খেয়াল করিনি। তাই আমি দীপকে কিছু জিজ্ঞেস করলাম না। স্বাভাবিকভাবেই আমরা আবার চলতে শুরু করেছিলাম। চলতে চলতে আমি লক্ষ্য করলাম যে দীপের পিঠে কোনো স্কুল ব্যাগ ছিল না। আমি দাঁড়িয়ে দীপকে থামতে বললাম। দীপ শোন, কি কি হয়েছে? তুই তো স্কুল থেকে ফিরছিস, তোর পিঠে ব্যাগ কোথায়? ও, আমি ব্যাগ আগেই সুমিতকে দিয়ে দিয়েছিলাম, ও বাড়িতে পৌঁছে দেবে। ও আচ্ছা, ঠিক আছে। মুখে ঠিক আছে বললেও আমার কেমন জানি দীপের ওপর সন্দেহ হচ্ছিল। আমরা এগিয়ে চললাম। একটু এগিয়ে যেতেই দীপ বলে উঠল, তুই এখানে একটু দাঁড়া, আমি এখনই ফিরে আসছি। এই বলে দীপ দৌড়ে কোথাও চলে গেল। 6 থেকে 7 মিনিট হয়ে গেল আমি দীপের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। ঠিক সেই সময় একজন বুড়ো লোক আমার কাছে এলেন। তিনি বললেন, বাবা, তুমি এখানে কি করছো? আমি বললাম, আমার বন্ধু সামনে একটা কাজ করতে গেছে, এখনই ফিরে আসবে।
ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু বাবা তুমি একটু সাবধানে থেকো। কিন্তু কেন? এই রাস্তায় একটা ডাইনি থাকে। যেদিন রাতে বাজারে ভিড় থাকে না, সেদিন সে কাউকে নিজের ফাঁদে ফেলে আর তাকে মেরে ফেলে। আপনি এসব কি যা তা বলছেন? যা তা না, আমার নিজের নাতি এই ডাইনির ফাঁদে পড়ে মারা গিয়েছে। আজ প্রায় 8 মাস 7 দিন হতে চলল। সেই ডাইনি মানুষদের সহায়তার ফাঁদে নিয়ে গিয়ে মেরে ফেলে। আমার মনে দীপকে নিয়ে সন্দেহটা আরো প্রখর হয়ে উঠল। লোকটি আরো বলল, আমার নাতি ছাড়া আর কেউ ছিল না, তাই আমি সবাইকে ডাইনির হাত থেকে বাঁচার জন্য সচেতন করি। সাবধানে বাড়িতে যেও, আমি চললাম। এই বলে লোকটি চলে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। দীপ এসে পড়ল। তখন দীপকে দেখে আমার অবাক লাগছিল, কারণ দীপের চোখ একদম সাদা হয়ে গিয়েছিল। আমি ভয় পাচ্ছিলাম। তখনই দীপ বলতে শুরু করলো, আজ থেকে 7 বছর আগে এই বাজারের মধ্যে দিয়ে একটি মহিলা যাচ্ছিল, কিন্তু দুজন অভদ্র লোক এসে সেই মহিলাটাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে পালিয়ে যায়। তারা বিনা কারণে মহিলাটির হত্যা করেছিল। দীপের গলার আওয়াজ ভয়ানক লাগছিল। আমি ভয় পাচ্ছিলাম। তা সত্ত্বেও আমি বললাম, হ্যাঁ, কিন্তু দীপ, তুই এসব কথাগুলি আমাকে বলছিস কেন? আমি বলার পর দীপ বলল, কারণ আমি দীপ নই, আমি হলাম সেই মহিলাটির আত্মা যাকে ওই দুজন অভদ্রলোক মেরেছিল। এটা শোনার পর আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। হঠাৎ আমি সেখানে অজ্ঞান হয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরল, আমি একটি ঘরের মধ্যে ছিলাম। হঠাৎ সেখানে সেই বুড়ো লোকটি এলো, যার সাথে আগে আমার দেখা হয়েছিল। তিনি বললেন, বাবা তোমার জ্ঞান ফিরেছে দেখছি। হ্যাঁ, কিন্তু আমার কি হয়েছিল? আমি এখানে কিভাবে আসলাম? শান্ত হও, সব বলছি। তিনি বলতে শুরু করলেন, দ্বীপের কি হয়েছিল সেটা তো সে বলেছেই। হ্যাঁ, কিন্তু তারপর কি হয়েছিল? সেই মহিলাটির আত্মা এক ডাইনিতে পরিবর্তিত হয়। ও তখন থেকেই ওই ডাইনি। যেদিন রাত্রে বাজার ফাঁকা থাকে এবং কেউ একা বাজারের রাস্তা দিয়ে যাতায়াত করে, ডাইনি তাকে মেরে ফেলে। আর আর কি? যদি সেই লোক কোনোভাবে বেঁচে যায়, তাহলে ডাইনি তার সেই শিকার অর্থাৎ লোকটিকে যেখান থেকেই হোক তাকে খুঁজে বের করে মেরে ফেলে। আমার নাতিও এইভাবেই মারা গিয়েছিল। তবে কি সেই ডাইনির হাত থেকে আমার বাঁচার কোনো রাস্তা নেই? আছে, কিন্তু খুবই বিপজ্জনক সেই রাস্তা। কিরকম রাস্তা? বুড়ো লোকটি কোথাও গেলেন এবং একটু পরেই ফিরে এলেন। তার হাতে একটা ছুরি ছিল। তিনি বললেন, এই ছুরিটি আমাকে একজন সাধু দিয়েছে যাতে ডাইনিটিকে মারা যায়, কিন্তু আমার বুড়ো বয়সের জন্য আমি তাকে এই ছুরি দিয়ে আঘাত করতে পারিনি, আর মারতেও পারিনি। আমার ভয় লাগছিল, কিন্তু আমার বাঁচার জন্য এছাড়া আর কোনো রাস্তাও ছিল না। তুমি আমার সাথে চলো, আমি জানি কোথায় ডাইনিটিকে পাওয়া যাবে। তুমি যদি ডাইনিটিকে মারতে পারো, তাহলে ওই ডাইনি যত নিষ্পাপ লোকেদের মেরেছে তাদের আত্মা শান্তি পাবে। কথাগুলি শোনার পর আমার মনের মধ্যে কোথা থেকে সাহস এলো, আর আমি বুড়ো লোকটার সাথে যাওয়ার জন্য তৈরি হলাম। তিনি আমাকে ওই বাজারের কাছে একটি নির্জন রাস্তায় নিয়ে এলেন এবং বললেন, তুমি এখানে থাকো, ডাইনি এখনই আসবে। আমি এখানে একা থাকবো মানে? আপনি চলে যাবেন নাকি? না, আমাকে তো এখানে থাকতেই হবে, না হলে তোকে মরতে দেখতে পাবো না যে। লোকটি যেই এই কথাটি শেষ করলো, আমি তার উপরে সেই ডাইনিটিকে দেখতে পেলাম। আমার মেয়েটাকে ওই গুন্ডারা মেরে ফেলেছিল, আর সবাই ওর তামাশা দেখছিল। তাদের তো আমরা মেরে ফেলেছি, আর যারা যারা এই রাস্তা দিয়ে যাবে তারা সবাই মরবে। মানে তোমার নাতির কথা সবই মিথ্যে ছিল? হ্যাঁ, কিন্তু তুই তো এখন মরবি। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার খুব রাগ হচ্ছিল। আর হয়তো সেই রাগ থেকেই সাহস পেয়ে আমি সেই লোকটিকে পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিলাম। এটা দেখার পর ডাইনি গর্জিয়ে উঠে বলল, বাবা তুই এটা কি করলি? আমার বাবাকে মেরে ফেললি, তুই এখন বাঁচবি না, তুই এখন মরবি। কথাটি বলার পর ডাইনিটি আমাকে 2 খণ্ডে বিভক্ত করে মেরে ফেলল। হ্যাঁ,
আমি মারা গেছি, আজ 17 বছর হলো আমি মারা গেছি। আর আপনারা যদি জানতে চান যে আমি কিভাবে মারা গিয়েও এই শরীর নিয়ে বসে আছি, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রেখে দিন। আপনারা সময় মতো সব জানতে পারবেন।